গুড মর্নিং এভরিবডি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর স্ক্রিনটা দেখাও যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে। কতজন জয়েন করেছে? জয়েন তো করেছে খুবই কমই, 15-16 জন দেখতে পাচ্ছি। আমার টোটাল বোধ হয় 22, তার থেকে 3 বাদ দিলে 18 বা 19। আর 2-4 মিনিট দেখি, তারপরে শুরু করছি। ওকে স্যার। Okay, let us start. আচ্ছা, we have been discussing little bit of মানে কোয়ান্টাম মেকানিক্স উইথ ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেইগুলোর ডেরিভেশনটা আমরা করার চেষ্টা করছিলাম, ঠিক আছে? সো লেটস গো ব্যাক আ লিটল বিট অ্যান্ড this what we have done. Okay, so আমরা এখানে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? আমরা যেটা শোনা যাচ্ছে। আলোচনা করতে শুরু করেছিলাম সেটা হচ্ছে ওই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স কানেক্টে ইন্ট্রোডিউস করে ওই বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন এফডি আর ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা এটা বার করে আমরা আমাদের কোর্সটা শেষ করবো, এটা ঠিক করেছিলাম। তা সেই অনুযায়ী গতদিন
ইনিশিয়াল ডিসকাশনটা হয়েছিল, আর আমি তোমাদের ওই একটা রাফলি নোট দিয়ে দিয়েছি যার মধ্যে প্রচুর টাইপো এরর আছে, কিন্তু রাফলি আইডিয়াটা পাওয়ার কথা আর কি, যে কিভাবে ডেরিভেশনটা করা হচ্ছে সেটা কি তোমরা দেখেছো? ওই যে পেজ নাম্বার বোধহয় 15, 16, 17, 18, হ্যাঁ স্যার 14 চার পাতার মধ্যে আছে, সেটা বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে ক্লাস না করলেও চলবে, কিন্তু বোঝা না গেলে মানে জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। পড়েছো? মোটামুটি বোঝা গেছে কিছু জিনিস কি হচ্ছে ওখানে? স্যার ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন আগে অবধি পড়েছিলাম। ম্যাক্সওয়েল বোলজম্যানের ডিস্ট্রিবিউশনের আগে অবধি মানে একটু পেজ নাম্বার 17, 18, হ্যাঁ, ম্যাক্সওয়েল এন্ড ইকুইপার্টিশন থিওরেম, তার আগে অবধি তো ডেরিভেশনটা কমপ্লিট হয়ে গেল, ওই অবধি আমরা পড়বো। তারপরে আর ওর অ্যাপ্লিকেশন ইত্যাদি গুলো সেগুলো তোমাদের নেক্সট সেমিস্টারে হবে আর কি। ওকে, অন্য কেউ একটা ওকে করাবে। স্যার। আমার ওই ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো ডিরাইভ করাটাই হচ্ছে আমার কাজ ছিল আর কি, যেটা আমি করে ভেবেছিলাম, কিন্তু তার আগের অংশটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, লেটস সি যে কোন জায়গা থেকে শুরু করেছিলাম, তাহলে আমরা মোটামুটি একটু তাড়াতাড়ি হয়তো করতে পারবো। বোসন এবং ফার্মিয়নের জন্য যে ইকুয়েশন নাম্বার 95, 96, 97 এইগুলো বুঝতে পারা গেছে? ওটাই আমাদের বাকি ছিল, ওই অংশটা করা, মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন বার করা। যদি বোঝা গিয়ে থাকে, এনিওয়ে একটুখানি আমরা এগোই, তারপরে বোঝা যাবে যে ইয়ে হয়েছে। আজকে যারা আছো ক্লাসে তারা কি সবাই আগের দিন ক্লাসে ছিলে প্রেজেন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে লেটস স্টার্ট, যা বলা যায় আর কি দেখি, তারপরে পুরো জিনিসটাকে রিক্যাপিচুলেট করা যাবে, মানে ইনক্লুডিং কোয়ান্টাম মেকানিক্স, যে আমাদের কি কোর্স হয়েছে, পরীক্ষায় কি আসতে পারে ইত্যাদি। ওকে ওকে, তাহলে গতদিন আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আইডেন্টিক্যাল, ডিস্টিংগুইশেবল এন্ড ইনডিস্টিংগুইশেবল এইটা নিয়ে প্রথমে এমফাসাইজ করা হয়। ফর আইডেন্টিক্যাল পার্টিকলস, if it is required that we need to discuss their dynamics using quantum mechanics, then they are said to be indistinguishable, or it is the other way around actually, যে আমি যদি দেখি যে দুটো আইডেন্টিক্যাল পার্টিকলস আছে এবং we want to represent any system in terms of quantum mechanics, তাহলে তাদের ওয়েভ ফাংশন দিয়ে আমার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে হবে, and it's if it so happen that two or more particles, their wave functions overlap sufficiently, then we cannot get rid of quantum mechanics and use simple classical mechanics to describe the dynamics of the system, and we have to use quantum mechanics. কিন্তু এরকম যদি হয় যে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে গিয়ে আমি দেখলাম যে ওয়েভ ফাংশন গুলো ইন্ডিভিজুয়াল পার্টিকুলার যেগুলো আছে, দে আর সো সেপারেটেড ইন স্পেস, পার্টিকেল গুলো এতটাই সেপারেটেড ইন স্পেস যে তাদের ওয়েভ ফাংশন গুলো ডু নট ওভারল্যাপ অ্যাট অল, সেইটাই এখানে একটা ছবিতে দেখিয়েছিলাম, যেখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমি সবসময় তাদের রিপ্রেজেন্ট করতে পারি। কোয়ান্টাম মেকানিক্স মানে এর জন্য একটা ওয়েভ ফাংশন আছে, সাম আনডিলেশন ওভার হিয়ার ইন স্পেস and here as well at a particular instant. এই দুটোর মধ্যে সাফিসিয়েন্ট ডিসটেন্স থাকার জন্য এদের যেখানে আনডিউলেশন আছে এর সঙ্গে এই ওয়েভ ফাংশনটার কোনো রকম ওভারল্যাপ নেই। দ্যাটস ওয়াই ইট ইজ পসিবল টু ইউজ সিম্পল ক্লাসিক্যাল মেকানিক্স টু ডিল উইথ দ্য ডিনামিক্স অফ সাচ এ সিস্টেম, যেখানে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনগুলো সাফিসিয়েন্টলি ওভারল্যাপ করছে না। In those situations, we say these particles are identical, but they are distinguishable. You can distinguish one from another. On the other hand, if this distance is so less that this wave function overlaps sufficiently with that one, then you have to take into account quantum mechanics in describing the dynamics of the system, and then mechanics that comes out has got two kind of averaging. One is coming from the statistical averaging of many microstates, giving you the macroscopic information, and other is individual microstates need to be quantum mechanically defined. That means where the particle is not quite defined. You cannot
represent a microstate in terms of its position and momentum of each and every individual particles, because they are not simultaneously definable. কারণ তারা ওয়েভ ফাংশন দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে কোয়ান্টাম মেকানিক্স ইজ এ মাস্ট, and quantum mechanics is a must means Heisenberg uncertainty principle is actually there to restrict if you want to define coordinates and momenta simultaneously. ঠিক আছে? ফলে ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলের ক্ষেত্রে তোমার কোয়ান্টাম মেকানিক্স মাস্ট, এবং আমরা দেখেছি is the fact that we have observed that once we need to use quantum mechanics, then there are two kinds of identical particles. One set of particles obey Pauli's exclusion principle and other don't. The particles which don't obey Pauli exclusion principle তাদেরকে আমরা বোসন বলি, আর যারা Pauli exclusion মেনে চলে তাদের আমরা fermions বলি. What is Pauli exclusion principle? It tells you that two particles cannot be in the same, যদি একটা certain quantum states থাকে, ঠিক আছে, এবং সেটা নন ডিজেনারেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট. নন ডিজেনারেট মানে একাধিক কোয়ান্টাম স্টেট একটা এনার্জি দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেই কোয়ান্টাম স্টেটে দেয়ার কুড বি অনলি ওয়ান পার্টিকেল, টু পার্টিকেলস আর নট অ্যালাউড, ঠিক আছে, ইফ দে হ্যাপেন টু বি ফর্মিয়নস. বাট ইফ ইট সো হ্যাপেন যে কোনো একটা এনার্জি লেভেলস রয়েছে, সেটা ডিজেনারেসি ফ্যাক্টরটা ধরো 3, তার মানে 3টে ডিফারেন্ট কোয়ান্টাম স্টেটস ডিজেনারেট করে দেখতে লাগছে একটাই এনার্জি লেভেল, একটাই ফর্মিয়নস থাকবে? উত্তর হচ্ছে না, কারণ সেটা তো 3টে কোয়ান্টাম স্টেটস আছে. সো প্রিন্সিপল ইজ অলওয়েজ ইন টার্মস অফ নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস. কোয়ান্টাম স্টেটস ক্যান হোল্ড at most one fermion. Two fermions are not allowed in one quantum state. So how many, whatever be the number of quantum states, you can arrange that many in those quantum states. তার থেকে একটা বেশি ফর্মিয়ন থাকলে সেই সিস্টেমটায় মানে ফাঁকা পড়ে থাকবে, কোথাও তার বসার জায়গা হবে না, মানে একটা ইলেকট্রন গুলো যেহেতু ফর্মিয়নস হয়. এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল, যার বেসিসে আমরা দেখেছি যখন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স কনসিডার করতে হবে পার্টিকেল গুলোকে দু রকম নেচারের ধরতে আমরা বাধ্য. ওকে, এবং সেইরকম ধরনের কনটেক্সটে আমরা তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কিভাবে ডেভেলপ করব সেইটাই আমরা আলোচনা করছিলাম ইউজিং মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল. ঠিক আছে, আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে আইডেন্টিক্যাল নন ইন্টারেক্টিং পার্টিকলস আছে which can be distinguishable as well as indistinguishable, যাদের টোটাল নাম্বার অফ পার্টিকলস আমি জানি n, টোটাল ভলিউম v তে আছে, আর ফিক্স করে দিয়েছি, দ্যাটস ওয়াই এটাকে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল বলা হলো. অর্থাৎ the ensemble of microstates associated with this macrostate is considered, and it is this microcanonical ensemble. তাহলে এই মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল এর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা অলরেডি ডিসকাস করেছি এবং সেখানে দেখেছি we need to have this number if we want to develop the connection between the macroscopic description and microscopic description. তাহলে এইটা আমাদের বার করতে হবে. For situation where particles can be distinguishable, classical or indistinguishable, যেখানে quantum mechanics is a must. Okay, সেটা করার জন্য আমি কি বললাম না, আমি বললাম যে ওকে, আমার যে এনার্জি স্টেট গুলো আছে যেখানে পার্টিকেল গুলো থাকতে পারে, প্রত্যেকটা পার্টিকেলের জন্য যেহেতু অল আর নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকলস, দে আর অকুপাইং সাম এনার্জি লেভেলস প্রত্যেকটাই, এবং প্রত্যেকটা যে এনার্জি লেভেলস গুলো আছে সেই এনার্জি স্পেকট্রাম হোয়াট এভার এনার্জিস দে ক্যান হ্যাভ সেটা কিন্তু আইডেন্টিটি. সো লেটস কনসিডার জাস্ট ওয়ান অফ দ্য particles spectrum, this energy ranging from 0 to infinity in a continuous level. Continuous কেন ধরা হলো না, আমি বললাম যে এই যে সিস্টেমটা এটার ম্যাক্রোস্কোপিক ভলিউম যদি হয় তাহলে all the
কোয়ান্টাম স্টেটস তাদের মধ্যে যে গ্যাপ গুলো থাকবে, ডিসক্রিট নেচারটা যেটা গ্যাপ থেকে আসছে দুটো এনার্জি লেভেলের, সেই গ্যাপটা ক্রমশ কমতে থাকে। And for all practical purpose where the volume is macroscopic, you can consider the energy spectrum to be continuous, just like what we have seen in the context of particle confined in a box. ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যে ডিসক্রিট নেচারটা 1/L² এর সঙ্গে প্রপোর্শনাল। এবার এল বক্সের লেন্থ যদি ক্রমশ বাড়াতে থাকো, তাহলে ওই গ্যাপ বিটুইন টু এনার্জি লেভেলস স্টার্টস টু ডিমিনিশ। ঠিক আছে, সেই কারণে এটা কন্টিনিউয়াস ধরা হয়েছে। ওকে, তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আবার কাউন্টিং করতে হবে। তো দিস ইজ হোয়াট উই নিড টু ফাইন্ড আউট, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস অ্যাসোসিয়েটেড উইথ দিস সিস্টেম। সেই কাউন্টিং এর জন্য আবার করলাম কি না, এই যে ডিফারেন্ট লেভেলস গুলো আছে সেগুলোকে ডিফারেন্ট শর্টার ইন্টারভ্যালে ভেঙে নিলাম, এবং সেই ইন্টারভ্যাল গুলোকে আমি করলাম কি, নাম দিলাম তাদের প্রত্যেকটার একটা হ্যাঁ, প্রত্যেকটা উইন্ডোর হ্যালো, এখানে দুটো করে আওয়াজ আসছে কেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। না, আমার এই মোবাইল থেকে আমি বেরিয়ে যেতে চাইছি, ওটা কন্টিনিউয়ার পাশে থেকে। হ্যালো, এবার গেছে। ওকে, সেটা হচ্ছে ডিফারেন্ট এনার্জি বিনসে ভেঙে নিয়েছি, তাদের রিপ্রেজেন্টেটিভ এনার্জি গুলোকে এপসাইলন 1 2 এটসেট্রা বলেছি, এবং এখানে কতগুলো ডিফারেন্ট স্টেটসকে আমি স্যান্ডউইচ করে একটা এনার্জি লেভেলস বলছি, সেটা হচ্ছে সেই জায়গা ডেন্সিটি অফ স্টেটস বা ডিজেনারেসি, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই G1। তাহলে এই পুরো এনার্জি স্পেকট্রামটাকে আমরা ডিফারেন্ট এনার্জি লেভেলস এবং দেয়ার করেসপন্ডিং ডিজেনারেসিস এইটাতে ভাগ করে নিলাম। Where do I get these things? তাদের ভ্যালুগুলো এক্স্যাক্টলি কি হবে সেটা সিস্টেম টু সিস্টেম পাল্টে যাবে, কিন্তু this description is more or less correct for anything. ফার্মিয়নের জন্য ট্রু, বোসনের জন্য ট্রু, ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য ট্রু। ঠিক আছে, কিন্তু এই এপসাইলন গুলোর ভ্যালুগুলো কি হবে সেটা সিস্টেমের উপর ডিপেন্ড করছে, সিস্টেমে কি ধরনের পার্টিকেল আছে তার নেচারের উপর ডিপেন্ড করছে। দিস G1 G2 G3 and these values। আবার কি এটা বোধহয় জয়েন করার চেষ্টা করি। ওকে, এইবারে আমাদের কাজটা হচ্ছে কি না, এইরকম প্রত্যেকটা পার্টিকেলের জন্য এরকম একটা এনার্জি স্পেকট্রাম অ্যালাউ। তাহলে যে কোনো পার্টিকেল এই এনার্জি গুলোরই কোনো না কোনো এনার্জি নিয়ে আছে। ওকে, so our task is to find out in how many ways I can arrange these many particles so that some of the particles have energy epsilon 1, some epsilon 2 and so on, যাতে করে কোন স্টেটে কতগুলো এনার্জি আছে, কোন এনার্জি স্টেটে কতগুলো পার্টিকেল আছে সেগুলো যদি আমি লিখে ফেলি, যোগ করি টোটাল এন হবে, আর টোটাল এনার্জিটা ই হবে। ঠিক আছে, so that gives me a particular distribution like n1 n2 n3 এইভাবে ডিস্ট্রিবিউট করেছি ডিফারেন্ট এনার্জি লেভেলস এর মধ্যে। তো দিস ডিস্ট্রিবিউশন যার জন্য এই দুটো কনস্ট্যান্ট বা স্যাটিসফাইড হয়। ঠিক আছে, কিন্তু এটা এই একরকমই ডিস্ট্রিবিউশন হতে হবে তার কোনো মানে নেই, দেয়ার কুড বি মেনি ডিস্ট্রিবিউশনস such that ni এর বদলে যে আমি এরকম একটা ডিস্ট্রিবিউশন নিই যেখানে ইন্ডিভিজুয়াল ni গুলোকে আমি পাল্টে দিয়েছি, such that sum over this equals 0 and sum over this equals 0, ডেল্টা ni গুলো যোগ করলে 0 পাওয়া যাবে, আর এটা যোগ করলে 0 পাওয়া যাবে। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা ইজ আ পসিবল ডিস্ট্রিবিউশন। ওকে, ওকে, নাও হোয়াট উই আর trying to find out না this number আমি বললাম তাহলে ডেফিনেটলি ইজ গোয়িং টু বি হোয়াট না, আমি এই যে কোনো একটা ডিস্ট্রিবিউশন যদি নিয়ে নিই তার জন্য যে টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ দিস ডিস্ট্রিবিউশন ক্যান বি মেড, কত এতগুলো পার্টিকেল এখানে, এতগুলো পার্টিকেল এখানে ইত্যাদি করে এই ডিস্ট্রিবিউশনটা পেয়েছি, সেই ডিস্ট্রিবিউশনটা কতভাবে পেতে পারি, একভাবে নাকি 50,000 ভাবে, তো সেইটা আমায় খুঁজে বার করতে। সাপোজ আমি বললাম যে সেই নাম্বারটা ডাব্লিউ,
তাহলে ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের জন্য এতগুলো ডিফারেন্ট মাইক্রোস্টেট, কারণ ডিফারেন্ট পসিবিলিটিস পাওয়া যাচ্ছে টু অ্যারেঞ্জ দিস পার্টিকলস, তাহলে অতগুলো অ্যাটলিস্ট মাইক্রোস্টেট পাওয়া যাবে। এইবারে আমি যদি ডিস্ট্রিবিউশনটা পাল্টে এখান থেকে অন্য একটা ডিস্ট্রিবিউশন নিই, তার জন্য ডাব্লিউটা আবার পাল্টে যাবে। সো I have to consider all those different distributions, and for each distribution I have to find out or count how many possibilities are there, microscopic arrangements. They are each, all of them are contributing one microstate here. So basically this number W for a particular microstate, you need to sum over all possible distribution and get this number. So this is how this number is obtained. তারপরে যেটা মোস্ট ইন্টারেস্টিং কথা বলা হলো সেটা হচ্ছে কি না, এই যে সামটা, দিস সাম টার্নস আউট টু বি represented by just one of the term in this whole bunch of terms. ঠিক আছে, এই সামেশনের মধ্যে যদি 50টা থাকে বা 50,000 টার্ম থাকে, তার মধ্যে only one term is going to contribute overwhelmingly, so that rest of the lot can be simply ignored. And which one is the most contributing term? সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, যেটা এই ডিফারেন্ট পসিবল ডিস্ট্রিবিউশনের মধ্যে, সেইটার জন্য যে টোটাল নাম্বার অফ ওয়েজ দ্য সিস্টেম ক্যান বি অ্যারেঞ্জ, দ্যাট অলরেডি gives you the major contribution in this summation. So much contribution that you can ignore all the other terms in this except the most probable W for most probable distribution. Okay, তো সেটা বোঝার জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম এইখানে, যে এই যেমন 1 plus x whole to the power n, সেটাকে তুমি লিখতে পারো কি, there are n plus 1 terms on the right hand side. If you put x equals 1, বাঁ দিকটা পেয়ে গেলে 2 to the n, আর ডান দিকটা পেয়ে গেলে NCR তার summation. So there are n plus 1 different terms. You can actually show yourself যে এই যে n plus 1 different terms আছে, তার মধ্যে একটা টার্ম যেখানে হচ্ছে NCR এ r এর ভ্যালুটা হচ্ছে এমন r star which makes this maximum, ঠিক আছে, সেইটাই আসলে এই ভ্যালুটার সঙ্গে মোর অর লেস ইকুয়াল। ঠিক আছে, তাহলে r স্টার ভ্যালুটা কি না, সেটা হচ্ছে যে যেটা which makes this NCR at maximum. সেটা তোমার হোমওয়ার্ক ছিল যে শো দ্যাট NCR is maximum for r equals n/2. এই যে সিরিজটা এই দিক থেকে ক্রমশ 0 n বাড়তে থাকে, আর ওই দিক থেকেও এক্স্যাক্টলি সিমেট্রিক একটা নেচার আছে, 0 n n into n minus 1/2 এইভাবে করে বাড়তে থাকে। তাহলে মাঝামাঝি জায়গায় ম্যাক্সিমাম হবে NCR এর ভ্যালুটা, সেটা বোঝা যায়। এবং দ্যাট ওয়াজ দ্য হোমওয়ার্ক। সেটা কিভাবে করতে হবে না, সেটা বলে দিয়েছিলাম যে এটা লগ নিলেই তুমি দেখতে পাবে যে স্টার্লিং ফর্মুলা ইউজ করলে তারপরে ডেরিভেটিভ নিয়ে তুমি এটা বার করতে পারো। আই হোপ এভরিবডি, মানে যারা যারা অ্যাটলিস্ট গতদিন ক্লাসে ছিলে তারা এটা করেছো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তারপরে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে রেস্ট, যেটা আর কি, যে এই টার্মটা যদি তুমি, তাহলে এই পুরো সামটাকে আমি একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা আদৌ ঠিক না ভুল সেটা দেখাতে হবে। সেই জন্য বলা হয়েছে শো দ্যাট দিস ইজ মোর অর লেস ইকুয়াল টু দিস। সেটা করাটা আমি এখানেই করে দিয়েছিলাম, যে তুমি যদি লেফট হ্যান্ড সাইডকে লগ নাও সেটা হচ্ছে n log 2, আর রাইট হ্যান্ড সাইডকে লগ নাও। লগ না নিলে হচ্ছে কি এটা নিয়ে তুমি ডিল করতে পারবে না। ঠিক আছে, একবার লগ নিয়ে তারপরে হচ্ছে তোমার স্টার্লিং ফর্মুলা ইউজ করলে তুমি দেখতে পাচ্ছ যে রাইট হ্যান্ড সাইড অলসো গিভস ইউ n log 2। ফলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড স্টার্লিং ফর্মুলা যে n এর জন্য ভ্যালিড তার জন্য অলরেডি সেম হয়ে যাবে, বাকি টার্মগুলো কনসিডার না করলেই চলে। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম থিং ইজ হ্যাপেনিং ওভার দেয়ার আমাদের কাছে এইটা। ঠিক আছে, সো আওয়ার নেক্সট টাস্ক ইজ জাস্ট টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, এবং তার জন্য এই ডাব্লিউ নাম্বারটা পেলেই তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, সো how to find out which one is the most probable distribution is our next task. Okay, that is what we need to do. আমরা যদি সেটা করে ফেলতে পারি আমাদের আজকের কাজ শেষ হয়ে যাবে।
তাহলে আমাদের কাজ হচ্ছে টু find out the most probable distribution যেটাকে আমি NI স্টার বলেছি, তাই তো? এইটা কি করে বার করব? সেটার জন্য প্রথমে দেখো এইটা বলা হয়েছে যে ফর এনি W এই জিনিসটা বলা হয়েছে। This can be written as যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের জন্য this can be written as product of something like this and I goes from 1 to all possible যে যা যা ভ্যালুজ আছে আর কি, 1 2 3 কতগুলো হবে সেটা ডিপেন্ড করছে আর কি, ঠিক আছে? ওটা আপার লিমিট আর আলাদা করে বলা নেই। হোয়াট আর দিস WIs? এই WIs গুলো কি হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি ধরনের পার্টিকেল নিয়ে তুমি কথা বলছো। ওকে, সো দিস WIs এইখানে এসে প্রথম এই যে কাউন্টিংটা হচ্ছে সেই কাউন্টিংটা পার্টিকেল নেচারের উপর ডিপেন্ড করে যাবে। সো দিস ফর ক্লাসিক্যাল পার্টিকেল এক ধরনের হবে, এটা যদি বোসনস হয় আর এক ধরনের হবে, ঠিক আছে? আর এটা যদি ফার্মিয়নস হয় তাহলে আর এক ধরনের হবে। তার নেচার গুলো কি না, সেটা যাদের কাছে নোটসটা আছে তারা দেখতে পাচ্ছ যে এইটাকে লেখা আছে বোধহয় GI whole to the power NI divided by NI factorial। এটাকে লেখা আছে B, this is actually NI plus GI minus 1 this factorial by NI factorial যা যা লেখা আছে যেটা আমি লিখছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ where do I get all these numbers? এই নাম্বারগুলো পেলাম কোথা থেকে, আমরা লিখছি কোথা থেকে, সেটা যদি বুঝে থাকো তাহলে তো বাকি ক্যালকুলেশনটা ভেরি সিম্পল। সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি তো সব হ্যাঁ স্যার বলছো, বাকিদের তো কোনো আওয়াজ পাচ্ছি না। বাকিরা কি ঘুমোচ্ছ নাকি? স্যার বুঝতে পারিনি স্যার, দেখেছিলাম। তা চুপ করে বসে আছো কেন? বুঝতে পারিনি, সেটাই তো জিজ্ঞেস করছি যে কেউ পড়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একজন বলছে আর বাকিদের সব কোমর ধরে হ্যাঁ বুঝতে পেরেছি। কি জিনিসটা হচ্ছে যদি নাই বুঝে থাকো তাহলে এত মানে কি ক্লাসটা করার? এখানে তাহলে কি লেখা আছে এই প্যারাগ্রাফটা কেউ পড়ো, কি লেখা আছে, কেন এগুলো হলো সেটা যদি না বুঝতে পারো তাহলে তো সেটা তো এখানে লেখা নেই। Now WI depends on the particle type and are given by এরকম লেখা আছে। Where do I get this? সেটা তো তোমায় বুঝতে হবে, সেটা বুঝতে পারলে বাকি ক্যালকুলেশনটা সিম্পল। So what are these WIs? যে বুঝতে পেরেছো সে বলো। WI হচ্ছে মানে NI খানা পার্টিকেলকে GI খানা ডিস্ট্রিবিউশনে, সরি GI খানা জায়গায় ডিফারেন্ট কোয়ান্টাম স্টেটস অল অফ হুইচ আর হ্যাভিং এনার্জি এপসাইলন আই সেখানে কতভাবে ডিস্ট্রিবিউট করতে পারে সেটা হচ্ছে WI। হ্যাঁ স্যার। ওকে, এনার্জি স্কেলগুলোতে আমি কেমন করে ডিস্ট্রিবিউট করতে পারি? হ্যাঁ, প্রত্যেকটা এনার্জি বিনস যেগুলো আছে এপসাইলন আই দ্যাট হ্যাজ গট ডিফারেন্ট ডিজেনারেসি GI নাম্বার অফ স্টেটস আছে, তার মধ্যে NI খানা পার্টিকেলকে আমি পুরতে চাই। কতভাবে পুরতে পারবো এইটা আমার টোটাল নাম্বার অফ কাউন্টিংটাকে না টোটাল নাম্বার অফ ওয়েজ যতভাবে এইটা পেতে পারি সেটাকে ডিটারমিন করবে। কিভাবে না, এটা
যতভাবে করতে পারলাম, প্রথম n1 মানে এপসাইলন 1 এনার্জি ওয়ালা স্টেটটাকে, সেটা কি কোনোভাবে দ্বিতীয় যে এনার্জি লেভেল এপসাইলন 2 তে যতগুলো পার্টিকেল ঢুকছে সেটা W2 ওয়েতে আমি ধরো করতে পারি, সেটাকে কোনোভাবে হ্যাম্পার করে? উত্তর হচ্ছে করে না, কারণ এগুলো ইন্ডিপেন্ডেন্ট। ফলে টোটাল নাম্বার অফ ওয়েজ যাতে এটা পাওয়া যাবে সেটা ডেফিনেটলি প্রত্যেকটাকে প্রথম এনার্জি লেভেলে n1 খানাকে কতভাবে রাখতে পারছি ইনটু দ্বিতীয় এনার্জি লেভেলে কতভাবে রাখতে পারছি ইনটু তৃতীয়টাতে কতগুলো রাখতে পারছি, সেই প্রোডাক্টটা। ঠিক আছে, প্রোডাক্ট অফ W1 মানে হচ্ছে ইনিশিয়াল এনার্জি স্টেট যেটা আছে, কোথায় গেল ছবিটা, এই যে এই স্টেটে কতভাবে আমি n1 নাম্বার অফ পার্টিকলস কে রাখতে পারছি টাইমস এই স্টেটে কতগুলো ভাবে আমি n2 নাম্বার অফ পার্টিকলস রাখতে পারছি টাইমস এই স্টেটে কতগুলোকে রাখতে পারছি, সেইগুলোর প্রোডাক্টটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ this capital N number of particles can be distributed among these energy levels so that their total energy is E. Okay, কারণ this N1 into N3 is one of the possible distribution in which these constants are being satisfied. এইবারে বক্তব্য হচ্ছে তাহলে W1 টা কি না এই স্টেটে কতভাবে রাখতে পারি, বা WI টা কি না I এর স্টেটে কতভাবে NI নাম্বার অফ পার্টিকেলকে পুরতে পারি, যেখানে এই স্টেটটার কিভাবে ডেজিগনেটেড হয়েছে না এই টোটাল এনার্জিটা এপসাইলন আই, আর নাম্বার অফ স্টেটস কোয়ান্টাম স্টেটস দ্যাট আর মার্জ সেটা হচ্ছে GI টু দিস লেভেল। সো দিস ইজ দ্য ডিজেনারেসি অফ দিস লেভেল। তাহলে সেইটা বার করলেই আমার কাজ হয়ে যাবে, কারণ তারপরে তার প্রোডাক্টটা আমায় দেখতে হবে। ওকে, and how many ways this can be done? WI সেই কাউন্টিংটা অ্যাকচুয়ালি প্রথম যেখানে এসে দেখলাম যে what kind of identical particles we are considering তার উপর ডিপেন্ড করে। যেমন if the particles happen to be classical particle, তাহলে কি হবে না, আমার আছে কি, আমার আছে হচ্ছে একটা সার্টেন এনার্জি লেভেলে, সেখানে এই একটা এনার্জি লেভেল আছে তা নয়, আসলে এইটা দেখতে পাচ্ছি না, এখানে আসলে GI টোটাল নাম্বার অফ ডিফারেন্ট স্টেটস রয়েছে। এবার আমার একটা পার্টিকেল আছে, তাহলে প্রথম পার্টিকেলটা নিয়ে আমি এইগুলোর যে কোনো একটা জায়গায় রাখতে পারি, তাই তো? দ্বিতীয় হ্যাঁ, স্যার। পার্টিকেলটা নিয়ে কি করব, রাখবো এখানেই। কোথায় কতভাবে রাখতে পারি, দ্যাট অলসো ইজ আই ক্যান কিপ এনিওয়্যার, কারণ কোনো রকম কনস্ট্যান্ট তো নেই আমার, ফার্মিয়ন বোসনের গল্পই নয়, এটা ক্লাসিক্যাল পার্টিকেল। So each and every individual particle I can arrange it wherever I like, in whatever state I like, because there are GI number of states, তার যে কোনো একটাতে আমি পুরে দিতে পারি। So প্রত্যেকটার জন্য how many possibilities are there? For the first particle I have GI number of possibilities, for the second particle I have GI number of possible ways in where I can keep it. Okay, so each particle contributes GI number of ways in which this arrangement can be had. Okay, so it will naturally be GI whole to the power NI, but there is a factor in the denominator NI factorial. কেন আছে এটা? আইডেন্টিক্যাল পার্টিকেল গুলো বলে। Yes, because these particles are all identical, তাই তো? ফলে আমি এটাকে এক নম্বর পার্টিকেলটাকে এখানে রেখেছি নাকি 5 নম্বরটাকে এখানে রেখেছি সেটা বোঝার আমার ক্ষমতা নেই। ধরো তোমাকে কেউ বললো যে এই যে স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাট, এই সব এই লেটার গুলোকে তুমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারো, তুমি বলবে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজে, কারণ প্রথমটা 4টে যে কোনো একটা হতে পারে, দ্বিতীয়টা 4টে যে কোনো একটা হতে পারে, তৃতীয়টা 4টে যে কোনো একটা হতে পারে, এবং চতুর্থটাও 4টে যে কোনো একটা হতে পারে। সো প্রত্যেকটার জন্য 4 into 4 into 4 4 to the power 4 এই ফ্যাক্টরটা চলে আসবে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিবিউশন, তাই তো? বাট ইফ দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইন্টারচেঞ্জেস, ডু আই গেট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন? নো স্যার। আমি পাচ্ছি না সেটা, তাহলে সেটা ওভার কাউন্টিং হয়ে গেছে। ফলে আইডেন্টিক্যাল যারা আছে তাদেরকে কিন্তু ভাই চেঞ্জ করলে আমি যে দুটো যতগুলো ডিস্ট্রিবিউশন পাবো সেটা আসলে ওভার কাউন্টিং হয়ে গেছে, ফলে সেইটা দিয়ে ভাগ করে দিতে হবে কি না, এইখানে একটাই আছে যারা মানে ডাবল কাউন্টিং হয়েছে, 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে প্রত্যেকটা পার্টিকেলই আসলে আইডেন্টিক্যাল, তাই না? এই সিচুয়েশনে দুটো পার্টিকেল নয়, এখানে যদি 3টে টি থাকতো তাহলে আমার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হতো। এখন যদি প্রত্যেকটাই আইডেন্টিক্যাল হয়, ন্যাচারালি এখানে এই NI ফ্যাক্টোরিয়ালটা এসছে। সো আই হোপ
এটা understandable why this wi is actually this. Okay, yes or হ্যাঁ no? স্যার Yes, sir. So this one we can understand. What about this one? This one is also understandable easily because this is for Fermi-Dirac. Fermi-Dirac মানে কি, তারা they মানে obey Pauli exclusion principle. So if there are in this particular energy level epsilon I, there are these many quantum states, gi number of quantum states, তাহলে এখানে ম্যাক্সিমাম কতগুলো পার্টিকেলকে আমি অ্যারেঞ্জ করতে পারি? What is the maximum value of ni? তুমি ni number of particle কে তো অ্যারেঞ্জ করেছো. What is the maximum value of ni? Can anybody tell me? GI. জিআই হবে। Of course, কারণ একটা কোয়ান্টাম স্টেটে একটা বেশি পার্টিকেলকে আমি অ্যালাউ করতে পারি না, and there are gi number of quantum states sandwiched to give one energy level epsilon I. So at most there could be ni number of gi number of particles. So definitely this ni has to be smaller than gi for sure, for any possible distribution. It is feasible, possible, whatever distribution হয় for fermions, তাহলে this gi must be greater than this and gi must be sufficiently greater than this. Okay, then you will have a lot of possibilities of rearranging these ni number of particles among these states. So this must be greater than ni for fermions at least. এবারে ধরো আমার যদি gi number of states থাকে, তাহলে প্রত্যেকটা স্টেট ন্যাচারালি ফিল্ড আপ হবে না যদি ni এর থেকে কম হয়. So how many of them will be filled up? Now as many particles are there, they will be filled up. So it is basically this number wi for this is basically going to be in these many states you have to distribute ni number of particles, which is of course smaller, and this is nothing but স্যার বলছি জিআইটা তো এনআই এর থেকে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু তো হতে পারে। হতে পারে. This is the group. So you are dividing this whole thing into two groups, one which are occupied and other which is unoccupied. It could be that occupied number of states gi হয়ে গেল, হতেই পারে. Then if this number will be 1. Clear? So this number is written over here. বোঝা যাচ্ছে কেন এটা হয়েছে, যে তোমার gi number of different positions আছে, তার মধ্যে ni number of gi number of different places আছে, যার মধ্যে তুমি ni number of place কে অকুপাই করে দিচ্ছ. gi number of chairs are there, out of which ni number of chairs are occupied. So definitely the maximum value of ni is definitely going to be gi, তার বেশি অ্যাকোমোডেট করতেই পারবে না. ঠিক আছে, এটা কতভাবে করা যেতে পারে? So from this you have to group this whole number of chairs into two parts, one which are occupied and one which are not occupied. এবারে তো তুমি ধরো এই দিক থেকে ni খানা সিট ভরে দিলে, এদিকগুলো ফাঁকা রইল. এবার এই অ্যারেঞ্জমেন্টটা কতভাবে করা যেতে পারে? এই niটা এর মধ্যে এই gi থেকে হাউ মেনি পসিবল গ্রুপস অফ ni তুমি চুজ করতে পারো, যেখানে all these মানে গ্রুপ মেম্বার্স আর আইডেন্টিক্যাল, and that answer is this. তাই তো? হ্যাঁ স্যার Yes, sir. So this also is understandable, I hope. হ্যাঁ স্যার যে বলেছিলে বুঝতে পারছো না, সেই অ্যাটলিস্ট এই দুটো বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, হোয়াট অ্যাবাউট দিস অন? যদি বুঝতে পেরে থাকো তাহলে এটাকে আমি কিভাবে দেখবো, যে এখন কিন্তু আমার এই কনস্ট্যান্টটা নেই যে একটা চেয়ারেতে একজনকেই বসাবো, একটা চেয়ারেতে যতজন খুশি বসাতে পারি. ঠিক আছে, and that number is this. How do we get it? এইটা হচ্ছে বোঝাটা little bit difficult among these three possibilities.
বোসন্স এর জন্য ডিস্ট্রিবিউশনটা কেন হঠাৎ ni প্লাস gi মাইনাস 1 ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল ইন্টু gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হলো? এনি আইডিয়াস? কেউ কি কোনো বই টই ইত্যাদি দেখে বোঝার হ্যাঁ চেষ্টা স্যার, করলো? ওই এনআই প্রবাবিলিটি কিসের প্রবাবিলিটি? ওই এনআই খানা প্রবাবিলিটি না, প্রবাবিলিটি করার সময় ওই পার্টিশন দিয়ে একটা এডিসিস এরকম কিছু করিয়েছিল আইডেন্টিক্যাল পার্টিকেলস এর, ওটার মতোই লাগছে। হ্যাঁ, তা সেটা মনে আছে? হ্যাঁ স্যার। সেটার বক্তব্যটা এইরকম যে দেয়ার আর হাউ মেনি পার্টিকলস না এনআই পার্টিকলস। সো সাপোজ এইখানে একটা, এদিকে একটা ওয়াল আছে আর এইদিকে একটা ওয়াল আছে। এই ওয়াল দুটো হচ্ছে তোমার টোটাল তোমার যে ডিফারেন্ট এনার্জি লেভেলস গুলো আছে সেই এনার্জি লেভেলসটাকে সিগনিফাই মানে রিপ্রেজেন্ট করছে। এবার তার মধ্যে ইউ হ্যাভ টু পুট এনআই নাম্বার অফ পার্টিকলস, দেয়ার আর জিআই পসিবল কোয়ান্টাম স্টেজ, ফাইন। ডিফারেন্ট কোয়ান্টাম স্টেজ গুলো বোঝানোর জন্য আমি করলাম কি না, এখানে জিআই নাম্বার অফ কোয়ান্টাম স্টেট করার জন্য আমি এই দুটো এন্ডের মধ্যে অ্যাকচুয়ালি লট অফ সেপারেশন ওয়াল বসালাম। ঠিক আছে? সো যদি তোমরা ওটা ওখানে পড়ে থাকো, আই এম জাস্ট রিপিটিং দ্যাট থিং। এখন এই এনার্জি লেভেল, এটা হচ্ছে গোটা এনার্জি লেভেলটা, বাট দ্যাট অ্যাকচুয়ালি ইজ comprised of GI possible different energy levels all having the same energy, তাই তো? তাহলে GI নাম্বার অফ রুম আমায় যদি বানাতে হয় এখানে, এই এপসাইলন, এটা ধরো কোনো একটা ফ্লোর, এনার্জি লেভেলস গুলো ক্রমশ বাড়তে থাকে, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে গেলে তোমার যেমন পোটেনশিয়াল। স্যার মানে এখানে এখানে এন্ড ওয়াল দুটো তো ফিক্সড, আর তার মাঝখানে জিআইটা বক্স আছে, তাই তো? না, জিআই, হ্যাঁ জিআইটা বক্স আছে। সো হাউ মেনি সেপারেশন উইল বি নেসেসারি, এটা আমি জানতে চাইছি। জিআই মাইনাস ওয়ান। দিস ওয়ে যে একটা হোটেল আছে, সেই হোটেলের মেনি ফ্লোরস আর দেয়ার, ডিফারেন্ট ফ্লোরস আর হ্যাভিং ডিফারেন্ট এনার্জি। নাও ইন এ পার্টিকুলার ফ্লোর সাপোজ দেয়ার আর জিআই পসিবল রুমস। ঠিক আছে? তাহলে ডিফারেন্ট একটা ফ্লোর নিয়ে নিলাম মানে ডিফারেন্ট এনার্জি লেভেল চুজ করে নিলাম। এবার সাপোজ কেউ বললো যে সেই হোটেলের এই ফ্লোরে জিআই নাম্বার অফ রুমস আছে, তাহলে এইটা হচ্ছে বাড়ি ফ্লোরের একদিকের এক্সটেন্ট আর ওইদিকে আরেকটা এক্সটেন্ট, আর বা রুমগুলো ধরো পর পর আফটার অ্যানাদার। দেন হাউ মেনি সেপারেশন ওয়াল আই নিড টু হ্যাভ জিআই নাম্বার অফ রুমস ইন দিস ফ্লোর? জিআই জিআই মাইনাস মাইনাস 1। ওয়ান হবে। ডেফিনেটলি জিআই মাইনাস 1 এতগুলো সেপারেশন ওয়াল লাগবে। কারণ এই যে এইটা আমার, আমি যদি দুটো চাইতাম তাহলে আমার একটা সেপারেশন ওয়ালে হয়ে যেত। আমি যদি তিনটে ঘর চাইতাম তাহলে দুটো সেপারেশন ওয়াল লাগবে। So if I want GI number of rooms, I will need GI minus 1 possible মানে সেপারেশন ওয়াল। তাহলে আমার রুমগুলো সব রেডি হয়ে গেল। এইবারে হচ্ছে কি না, এখানে আমার রুমে হোটেলে ইনকামবেন্ট আসতে পারে, তাই তো? এবারে তাদেরকে আমি এই ফ্লোরে অ্যারেঞ্জ করব। হাউ মেনি ইনকামবেন্ট আমার আছে না, আমার ধরা যাক এনআই নাম্বার অফ কাস্টমার্স এসে গেল। ঠিক আছে? তারা সবাই এই ফ্লোরে থাকতে চায়। এইবারে তাদের যেটা কনস্ট্যান্ট আছে সেটা কি, এই ঘরে একজন, এই ঘরে একজন, এই ঘরে একজন, এরকমই থাকবে কি? উত্তর হচ্ছে না, দে আর নট ফর্মিয়ন্স, দে আর বোসন্স। এটা যদি ফর্মিয়ন্স হতো তাহলে প্রত্যেকটা ঘরে একটার বেশি অকুপেন্সি হবে না। only one person or one particle can occupy one room। এরম যদি হতো, those kind of customers বা যারা আসছে আর কি, তাদেরকে তুমি বলতে ফর্মিয়ন্স লাইক, কিন্তু এরা বোসন লাইক। তার মানে একটা ঘরে যতগুলো খুশি আউট অফ অল দিস থিং তুমি অ্যারেঞ্জ করতে পারো। মানে তুমি হতেই পারে যে অল দিস এনআই মেম্বার্স যারা হোটেলে আসছে, তারা তাদেরকে একটাই রুম তুমি দিয়ে দিলে, তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা একটা ঘরেই সবাই থেকে যেতে পারি। একটা ঘরে ডিস্ট্রিবিউট করতে চাও সেটাও করতে পারে, এবং যতগুলো খুশি করতে পারে। ঠিক আছে? সো দিস মেনি কাস্টমার্স যারা তোমার হোটেলে এসছে, তাদেরকে তুমি এই রুমগুলোকে দেবে। কতগুলো ম্যাক্সিমাল পসিবল ওয়েজ হতে পারে যাতে তুমি দিস মেনি কাস্টমারকে এখানে রাখবে, যেখানে তোমার কোনো কনস্ট্যান্ট নেই।
তাহলে জিআই নাম্বার অফ রুমস আছে আর দিস মেনি কাস্টমার্স আছে, এখানে কটা কাস্টমারকে একটা ঘরে রাখবে সেটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে হাউ মেনি টোটাল নাম্বার অফ ওয়েজ ইন উইচ ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ দিস মেনি পিপল ইন এনআই পিপল ইন জিআই নাম্বার অফ রুমস, এইটা হচ্ছে তোমার টাস্কটা। সেইটা করার জন্য কি করা হয়েছিল, যেহেতু তোমরা খাইটা শিখেছো, আমি বলে দিলাম যে সাপোজ আমি এইখানে দুজনকে রাখলাম, এখানে একজনকে রাখলাম, এরকম ভাবে বিভিন্ন জায়গায় সব ডিস্ট্রিবিউট করে আমি দেখলাম এই এনআই নাম্বার অফ পার্টিকেল ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। ঠিক আছে, এইবারে বক্তব্য হচ্ছে আমি যদি এই প্রথম যে ঘরটা রুম নাম্বার 1 সেখানে আমি একজন রাখতে চাই, তাহলে আমি কি করবো না, বেসিক্যালি এই জিনিসটাকে, এই সেপারেশন ওয়ালটাকে যদি সরিয়ে এইখানে এনে দিই তাহলে হয়ে যাবে এই ঘরটায় একজন থাকলো। আর দ্বিতীয় ঘরটায় যদি আমি ফিক্সড রাখতে চাই তাহলে এই সেপারেশন ওয়ালটাকেও এক ঘর সরিয়ে দেবো। আর দ্বিতীয় ঘরটায় যদি আমি দুজন রাখতে চাই তাহলে এই সেপারেশন ওয়ালটা একই জায়গায় রেখে দেবো। দ্বিতীয় ঘরটা যদি আমি 3 জন রাখতে চাই, সেপারেশন ওয়ালটা ডান দিকে একটা সরিয়ে দেবো। তো সেপারেশন ওয়ালগুলো যদি আমি এদিক ওদিক সরাতে চাই, ফর এক্সাম্পল আমি যদি ফার্স্ট রুমটাকে ভেকেন্ট রাখতে চাই, তাহলে কি করবো, এই সেপারেশন ওয়ালটাকে নিয়ে এইখানে যদি শিফট করে দিই, তাহলে দেখো ফার্স্ট রুমটা এই হচ্ছে তোমার হোটেলের এন্ড, আর এইখানে যে সেপারেশন ওয়াল এনে দিলে তাহলে ফার্স্ট রুমটা এখানে হয়ে গেল, এন্ড দ্যাট অকুপাইজ নো পার্টিকেল এট অল, নো মেম্বার এট অল, তাই না? হ্যাঁ স্যার। Typically, in how many Yes, ways sir. this arrangement can be done where there is no restriction at all of putting as many person in one room, সেটা হয়ে যাবে কি না, টোটাল নাম্বার অফ পার্সন ইন্টু টোটাল নাম্বার অফ সেপারেশন ওয়াল, এদের যদি তুমি আরবিট্রারি ওয়েতে যত পসিবল ওয়েজে এদের অ্যারেঞ্জ করতে পারো সেই নাম্বারটার সঙ্গে সমান হয়ে যাবে। দ্যাটস ওয়াই দিস নাম্বার, হাউ মেনি separation walls are there, these many particles, আর separation wall হচ্ছে GI minus 1টা। GI minus 1, তাহলে এই দুটো তুমি যোগ করলে যেটা পাবে সেটাকে যত পসিবল ওয়েজে করা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে দিস ফ্যাক্টোরিয়াল, দিস নাম্বার ইজ দ্য নাম্বার in which you can actually arrange these many people in GI number of rooms with no constant whatsoever with how many person can be accommodated in one room. Okay, next, where does these two factors come? The answer is, আমি এইবারে এই কোনো এরকম কোনো একটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, সেখানে কোনো একটা রুমে যতগুলো লোক আছে তাদের যদি আমি ইন্টারচেঞ্জ করি, কোনো একটা রুমে 5টা আছে, ওখানে 3টে আছে, ওখানে 4টে আছে, এবারে ওই 5 জনের 5টার নাম আলাদা আলাদা যদি হয়, সেই তারা তো আইডেন্টিক্যাল ইন এভরি সেন্স, তাহলে এখানকার যে 5 জন আছে তাদেরকে নিয়ে আমি ওইখানকার দুটো ঘরের মধ্যে আনলাম আর ওখানকার দুজনকে এখানে আনলাম, তাহলে কি আমি ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন পাবো? উত্তর হচ্ছে না, কারণ দে আর আইডেন্টিক্যাল। ওকে, সেই কারণে যতগুলো person আছে, since all these persons are identical, I will not be able to distinguish between an arrangement যেটা আমি প্রথমে করে দিয়ে গেলাম, যে প্রথম 5 জনকে আমি এখানে পুরেছিলাম আর শেষের দুজনকে এখানে পুরেছিলাম, আমি তবে নিচে গেলাম, ওয়েটার ধরো সে এরকম ভাবে ডিস্ট্রিবিউট করে চলে গেছিল, আবার উপরে যখন এলো এসে সাপোজ ওই ঘরের দুজন এখানে চলে এসেছে আর এই ঘরের দুজন ওখানে চলে গেছে, ও কি বুঝতে পারবে যে এই অ্যারেঞ্জমেন্টটা পাল্টেছে? ও বুঝতে পারবে না। তাহলে ওর কাছে এই যে টোটাল নাম্বার অফ ওয়েজ রয়েছে তার মধ্যে কিন্তু ওইগুলোকে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনও ধরেছে, তাহলে সেটা ধরাটা ঠিক হয়নি, সেটা ওভার কাউন্টিং হয়ে গেছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা আইডেন্টিক্যাল অবজেক্ট এখানে যেরকম আছে, যেমন এখানে স্ট্যাটের মধ্যে টি আর টি আইডেন্টিক্যাল ছিল, তারা যদি ইন্টারচেঞ্জ করে তাহলে সেটা কাউন্ট করা যাবে না, অথচ 4 to the 4 এর মধ্যে কাউন্টেড ছিল, এখানেও তেমনি এটার মধ্যে ওটা কাউন্টেড আছে এদের ইন্টারচেঞ্জটা, তাহলে সেটা যেহেতু ওভার কাউন্টিং হয়ে গেছে তোমার এনআই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট সেপারেশন ওয়াল গুলো, এই সেপারেশন ওয়ালটা যদি এখানে যায় আর এই যদি এখানে আসে, তাহলে কি আমি রুম অ্যারেঞ্জমেন্ট পাল্টাতে পারলাম? কারণ সেপারেশন ওয়ালস আর অল আইডেন্টিক্যাল। ওকে, দ্যাটস ওয়াই দিস নাম্বার ইজ অলসো দেয়ার, GI minus 1 factorial. Clear? So I hope this answer is capable, কারণ তোমাদের এর আগেও একবার এই আলোচনাটা হয়েছে যেহেতু, তাহলে
বুঝতে পারলে যে if I have ni number of persons to be accommodated in a single floor which is designated by some energy levels, some characteristics, যেখানে gi number of rooms আছে, ঠিক আছে, all the rooms being identical, এই সেপারেশন ওয়াল গুলো আইডেন্টিক্যাল, আর all these persons being identical, এইগুলো সব কটাকে সবুজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা কি হবে, না সেটা হবে টোটাল নাম্বার অফ সেপারেশন ওয়াল এবং টোটাল নাম্বার অফ পার্সনস, সেগুলো যোগ করে তাদের টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্ট ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলে। কতভাবে এদের অ্যারেঞ্জ করা যেতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে দ্যাট ফ্যাক্টোরিয়াল। এরপরে কি করলে না দিস মেনি, এই যে টি আর টি যেহেতু আইডেন্টিক্যাল, ওভার কাউন্টিং হয়ে গেছে, ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে এইগুলো আইডেন্টিক্যাল, মানে এটা এখানে ধরো এটা এ আর দুটো টি আছে, এ টি টি, এগুলো দিয়ে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে না, এখানে হচ্ছে প্রথমে উত্তরটা হয়ে গেল 4 ফ্যাক্টোরিয়াল, কারণ একটাকে এইখানকার মতো 4 টু দি পাওয়ার 4 নয়, ঠিক আছে। বলে এখানে এই টোটাল নাম্বারটা তুমি পেয়ে গেলে, এখানে 4 ফ্যাক্টোরিয়াল হবে, তারপর তাকে কত দিয়ে ভাগ করবে না, এইগুলো হচ্ছে ইনকামবেন্ট যারা আসছে আর কি, তারা আইডেন্টিক্যাল, সেই জন্য একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, আবার টি গুলো আইডেন্টিক্যাল সেপারেশন ওয়াল, সেই জন্য টি 2 another 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। So I hope this is now understandable. Yes or no? হ্যাঁ স্যার। Rest of the part is just calculation, যেটা easily understandable. So this W, এই যেটা হবে সেটা বোঝা যাচ্ছে যে ডিফারেন্ট পার্টিকেল টাইপের উপরে এই নাম্বারটা ডিপেন্ড করছে কিভাবে না, দিস নাম্বার ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ পার্টিকলস উই আর টকিং। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে এই যে মানে বোস আইনস্টাইনের জন্য এটা যে করলাম আমরা, এই মানে এটা সেপারেশন ওয়াল ছাড়া কি অন্যভাবে বোঝা যায়? সেপারেশন ওয়াল ছাড়া তুমি মানে এটা যদি আমরা যেটা ম্যাটার অফ কাউন্টিং, তুমি এই কাউন্টিংটা কোনোভাবে তোমায় বুঝতে হবে, এই কাউন্টিংটা এইভাবে ছাড়া আর বোঝা ইম্পসিবল। মানে এই যে অ্যারেঞ্জমেন্টটা করবে, এই অ্যারেঞ্জমেন্টটা আর কিভাবে তুমি করতে পারো, তোমাকে সামওয়ে অর দ্য আদার ইউ হ্যাভ টু গেট টু দ্য আনসার, যে কতভাবে আমি এটা অ্যারেঞ্জ করতে পারি, কিভাবে তুমি আর পেতে পারো। যদি তুমি পেতে পারো যাতে এই কনসেন্টটা নেই যে কোন ঘরে কতজন আছে, ঠিক আছে, জাস্ট থিঙ্ক অফ মানে হোয়াট এভার আই সে, যে একটা হোটেল আছে যেখানে আইডেন্টিক্যাল রুমস রয়েছে, জিআই নাম্বার অফ রুমস, তার মধ্যে এনআই নাম্বার অফ পার্সনস কে তুমি ডিস্ট্রিবিউট করবে, in how many ways you can do that if all the rooms are identical, as well as there is no restriction how many person you can put in a particular room. এটা তুমি যেভাবে করতে পারো সেইভাবেই এই উত্তরটায় পৌঁছবে, ঠিক আছে। ওকে Well, if you can get to this answer some way or the other, then এবং সেটা যদি কারেক্ট হয় তাহলে ঠিক আছে, কিন্তু বেসিক মানে ডিস্ট্রিবিউশনটা কিভাবে পাওয়া যাচ্ছে, কি কতগুলো অ্যারেঞ্জমেন্ট হবে, সেটার আইডিয়াটা এইটা থেকে বোঝা যায় আর কি, যে যেভাবে এখানে বলা হলো, there are, you can say there are GI number of identical boxes where you need to put NI number of identical particles, and there is no restriction whatsoever how many particles you can put it in one box, ঠিক আছে। And the question is in how many ways you can do that, and the answer to that is this number. তোমার কোশ্চেনটা সিম্পল, সেই কোশ্চেনটা তুমি আনসার আমি যেভাবে বললাম সেভাবে ছাড়া যদি অন্যভাবে পেতে পারো এবং একই উত্তরে আসো, ডেফিনেটলি দ্যাট অলসো ইজ অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, না তোমার কি কোনো অন্য কোনো বক্তব্য আছে, অন্য কোনো ভাবে পাওয়া যেতে পারে, এরকম কি কোথাও দেখেছো? কেন এটা এই না স্যার, মানে
সেপারেশন ওয়ালটা প্রথমে আনা হলো, তো সেটার জন্য ভাবছি যে অন্য কোনো ওয়ে থাকতে পারে কিনা সেটাই। না, বেসিক সেপারেশন ওয়ালটার এই কারণে আনা হলো যে এই এনার্জি লেভেলস, দিস এনার্জি লেভেলস, এখানে যেমন ফ্লোর বলা হয়েছে, দিস এনার্জি লেভেলস কন্টেন্স GI নাম্বার অফ different স্টেটস। quantum states. All these quantum states are identical because they are being treated whether they are identical or not in terms of their energy. So at which floor উঠে গেলে তোমায় বেশি খাটতে হয় বা লিফটকে উপরে উঠতে হয়, নিচে নামতে হয়, তাহলে সেটা যেহেতু সেম হচ্ছে, তাহলে প্রত্যেকটা রুম ইন দিস পার্টিকুলার ফ্লোর আর হ্যাভিং সেম এনার্জি। তুমি এখানকার যে হ্যাঁ স্যার। পিকচারটা আছে সেটাকে তুমি একদম আইডেন্টিক্যালি ভাবতে পারো যে দিস ইজ জাস্ট লাইক আ হোটেল। ঠিক আছে, এটা ডিফারেন্ট ফ্লোরস, প্রত্যেকটা ফ্লোরে কতগুলো করে রুম আছে, এক একটা G1 G2 G3 এটসেট্রা। এইবারে তুমি এনআই নাম্বার অফ পার্টিকেলকে একটা সার্টেন ফ্লোরে যেই পৌঁছে গেলে এপসাইলন আই, সেই ফ্লোরে এতগুলো রুম আছে, সেখানে এনআই নাম্বার অফ পার্টিকেলসকে বা পার্সনকে অ্যাকোমোডেট করতে চায়, তাহলে কি হবে? অল দিস states are identical. So all these মানে boxes যখন বলছি তখন বলছি, বা rooms যখন বলছি, all these rooms are identical. তাহলে all these rooms are identical, সেটাকে বানানোর জন্য আমাকে তো ওইটা করতে হয়েছে যে আমি তাহলে যেটা করলাম সেটা হচ্ছে রুম বানানো। প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে ওই ফ্লোরে GI নাম্বার অফ রুমস বানিয়েছি। ওকে, এবারে সেপারেশন ওয়ালগুলোকে ইন্টারচেঞ্জ করার প্রয়োজন হচ্ছে কেন সেটা বুঝতে হবে যে I have no restriction whatsoever of how many person I can put over here. ঠিক আছে, হ্যাঁ স্যার, ওটা বুঝেছি। সেটা দেখো করতে পারি। আমি এখানে দুজন রেখেছি, সেটাই আমি বললাম যে দুজনের বদলে একজন রাখা মানে এই সেপারেশন ওয়ালটাকে যদি ইন্টারচেঞ্জ করি, সেপারেশন ওয়াল কোনো ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হবে না ওটা করলে। মানে সেপারেশন ওয়ালটাকে এদিক ওদিক সরিয়ে আমি যেটা করতে পারছি, আমার যে lack of restriction ছিল যে how many person can be put in a room or how many balls I can put in a box, ঠিক আছে, or এখানে how many bosons I can put in a particular quantum states, সেইটা যে চেঞ্জ হতে পারে সেইটাকে অ্যাকোমোডেট করতে পারছি এই পার্টিশন শিফটিং। ফলে বক্স, বলস এবং পার্টিশনস, দুটো বক্সের মধ্যে পার্টিশন, অথবা নাম্বার অফ পার্টিকলস আর কোয়ান্টাম স্টেটে কোনটাতে কতটা আছে সেই অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করার উপায়টা কি, না এদের সবকটাকে আইডেন্টিক্যাল অবজেক্টস বলে ধরে নাও, তাদের তুমি পারমিউট করো অ্যাজ মেনি ওয়েজ ইউ ক্যান ডু, সেইটাও তোমার উত্তর হয়ে যাবে। বাট দেয়ার ইজ সাম ওভার কাউন্টিং বিকজ অল দিস থিংস আর আইডেন্টিক্যাল আর all these separation walls are identical, but definitely this person and separation wall, they are not identical, তাই না? wall that is separating two rooms আর two persons যারা এখানে এই কাউন্টিং এ আইডেন্টিক্যাল হিসেবে ট্রিটেড হয়েছে, তারা ডেফিনেটলি আইডেন্টিক্যাল নয়। যে কিছু কিছু হচ্ছে টি, সেজন্য টি কতগুলো আছে সেই ফ্যাক্টোরিয়ালটা এসছে এইখানে, আর কিছু কিছু হচ্ছে সেপারেশন ওয়াল, তার জন্য এই ফ্যাক্টোরিয়ালটা এসছে। ওকে, হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে তাহলে ডিস্ট্রিবিউশনটা, কোনো একটা ডিস্ট্রিবিউশনের জন্য এই নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে এবারে নেক্সট কাজ হচ্ছে কোন ডিস্ট্রিবিউশনের জন্য এই নাম্বারটা ম্যাক্সিমাম। ঠিক আছে, সেই অঙ্কটা খুব একটা শক্ত নয়। সেই অঙ্কটায় কি করা হয় না, এটা যেহেতু হিউজ নাম্বার, প্রথমেই লগ নিয়ে নেওয়া হয় জিনিসটাকে, নাম্বারটাকে ম্যানেজেবল করার জন্য। প্রথমে এটা লগ নিয়ে নেবে। এটা লগ নিয়ে নেওয়ার মানে কি হয়ে গেল, এখানে যেটা প্রোডাক্ট আছে, লগ নেওয়া মানে প্রোডাক্ট অফ এ ইন্টু বি, মানে লগ অফ এ প্লাস লগ অফ বি হয়ে যায়, তাই তো? তাহলে এটাকে লগ নেওয়ার, এটা সিম্পলি প্রোডাক্টটা হয়ে যাবে সামেশন লগ অফ এ প্লাস লগ অফ বি প্লাস লগ অফ সি, তাহলে সাম ওভার আই লগ অফ ইন্ডিভিজুয়াল WIs। ওকে, এভরিবডি এগ্রিজ যে W1 W2 এর প্রোডাক্টটা ছিল, আমি যে লগ নিয়ে নিলাম, তাহলে লগ অফ W1 প্লাস লগ অফ W2 এইগুলো হয়ে গেল, তাহলে সাম ওভার আই লগ অফ দিস হয়ে গেল। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট কি করা আছে, আমাকে করতে হবে কিনা এটার এনআই একটা ভেরিয়েশন দেব,
সেই ভেরিয়েশনে যদি এটা 0 হয় তাহলে আমি বুঝবো সেই পার্টিকুলার ভেরিয়েশনটা আসলে মোস্ট প্রবাবল ভেরিয়েশন। এটা রেসপেক্টে বেসিক্যালি এটা রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 পুট করব, সেখান থেকে এর ভ্যালুটা যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে আমি এটাকে ডেল্টা অফ দিস করতে হবে। তো ডেল্টা অফ দিস করা মানে কি, সামের ভিতরে এটা ঢুকে যাবে, ডেল্টা অফ, ওকে, ভেরিয়েশনস দেখতে পাচ্ছি চাইছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবারে ডেফিনেটলি WI গুলো যেহেতু আলাদা, তাহলে তার জন্য ভেরিয়েশনস গুলো আলাদা আলাদা হবে, হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেই ভেরিয়েশন গুলো যদি লিখতে হয় সেগুলো লিখতে পারবে, যে ডেল্টা অফ ম্যাক্স লগ ওমেগা আই ফর বোসাইন সাইন সেটা কত হবে? ফর এক্সাম্পল ডেল্টা অফ log of w, ধরা যাক PE, তার জন্য এটা কি হবে? এনি আইডিয়া? WB এর এক্সপ্রেশনটা বসিয়ে দেবো। WB এক্সপ্রেশনটা যেটা আছে সেটাকে তুমি ইউজ করবে, তারপরে তার লগ নেবে। লগ নেওয়া মানে কি? স্টার্লিং নেওয়া- অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবো। লগটা নেওয়া মানে আসলে তুমি স্টার্লিং ফর্মুলা ইউজ করার সুযোগটা পেয়ে যাবে। তাহলে প্রথমে যে লগ নেবে এটা ইভ্যালুয়েট করো তো সবাই দেখি। প্রথমে আগে লগ অফ দিস নাও। তাহলে এটা করার জন্য প্রথমে আমি ডেল্টাটা বাইরেই রাখছি, দিস ইকুয়ালস ডেল্টা অফ, প্রথমে এটা লগ নিয়ে নিলাম। লগ নেওয়া মানে কি, এইটা ফ্যাক্টোরিয়াল আছে, মাইনাস দিস লগ অফ দিস ফ্যাক্টোরিয়াল মাইনাস লগ অফ দিস ফ্যাক্টোরিয়াল। এখন এখানে এই ওয়ানটাকে ইউ ক্যান সিম্পলি ইগনোর বিকজ দিস নাম্বারস আর সো লার্জ, যেখানে -1 এখানকার -1 এগুলোকে বাদ দিতে পারো। ওকে, বাদ দিলে তাহলে বেসিক্যালি যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে উপরে একটা থাকবে এই জিনিসটার লগারিদম, সো দ্যাট উইল গিভ ইউ log of ni factorial, এই সরি ni plus gi factorial। তাহলে নিউমারেটর থেকে আসবে কি, কেউ একটা বলো, আমি লিখছি যখন। তার মানে এটা ওই অ্যাপ্রক্সিমেশনটা করে নেওয়া হয়েছে, হ্যাঁ, ওয়ানটাকে ইগনোর করা হয়েছে। ni plus gi ln ni plus gi রাইট, minus ni plus gi। নিউমারেটরটা হয়ে গেল, ডিনোমিনেটর গুলো সব মাইনাস দিয়ে আসবে, সেটা একটা হচ্ছে ni ইন্টু লগ ni, ও সরি ওইগুলো বাদ গেল না, পরের টার্মটা মাইনাস ni প্লাস জি টা লেখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, minus ni plus। একটা একটা করে এক একটা লাইনে এক একটাকে লেখা যায়। তাহলে মাইনাস ni প্লাস জি আই, ফাইন। তারপরে এটা কি হচ্ছে না, মাইনাস ni ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা মাইনাস হবে না, এটা তাহলে হয়ে যাবে প্লাস, অথবা মাইনাস লিখি তারপরে না হয় ব্র্যাকেট, আর এটা খুবই সহজ, না লিখলেও চলবে। তাহলে ni log ni মাইনাস এ মাইনাস প্লাস ni, আর there will be another term যেখানে gi plus 1, gi minus 1 টা হয়ে গেছে gi, so that will be gi log gi minus a minus a plus gi. Is it okay or not? হ্যাঁ স্যার। log of এটাকে আমি সিম্পলি এটা লিখতে পারি, so this is equal to what, এখানে একটা প্লাস ni আছে, এখানে একটা মাইনাস ni আছে, এখানে একটা প্লাস gi আছে, এখানে একটা মাইনাস gi আছে, এগুলো কেটে গেল। ঠিক আছে, তাহলে থাকবে কি, এই টার্মটা থাকছে মাইনাস ni প্রথম log টার্মটা লগ টার্ম গুলো। এটা থাকছে,
সেটাকে কি লেখা যায়? এই জিনিসটার এবারে যখন আমি ডেল্টা নেব তখন ভেরিয়েশনটা কোথায় হচ্ছে? নাম্বার অফ পার্টিকলস দ্যাট আর পুট ইন আ পার্টিকুলার মাইক্রোস্টেজ, সেইটা পাল্টাচ্ছে, কারণ আমি ডিস্ট্রিবিউশনটাকে পাল্টাচ্ছি, তাই তো? হ্যাঁ Yes স্যার। or no? হ্যাঁ স্যার, ডিস্ট্রিবিউশনটা পাল্টাচ্ছে। কিন্তু কতগুলো কোয়ান্টাম স্টেট ওখানে মার্জ করে গেছে, তার ডিজেনারেসি লেভেল এটসেট্রা, সেটা কি আমার হাতে আছে? না, ওটা তো ফিক্সড। না, এটা আমার হাতে নেই। ফলে দিস ওয়ান আই এম অ্যাকচুয়ালি চেঞ্জিং ওয়ান্স আই গো ফ্রম ওয়ান ডিস্ট্রিবিউশন টু অ্যানাদার। ওকে, সো দিস ইজ দ্য ভেরিয়েবল। তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে কি এইটার ডেরিভেটিভ নেওয়া হলো, তো আই উইল হ্যাভ সাম ডেল্টা ni, এটা কনস্ট্যান্ট, তো লগ অফ ni প্লাস gi। তারপরে কি হবে? এইটা কনস্ট্যান্ট রাখলাম, ni প্লাস gi কনস্ট্যান্ট রাখলাম। এইটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ নেওয়া মানে কি? প্রথমে এটার রেসপেক্টে ডেরিভেটিভ নিলাম, মানে 1 ওভার দ্যাট চলে এলো ni ni প্লাস জিআই ডেল্টা ni। আর উপরে হয়ে গেল একটা ডেল্টা এল। ঠিক আছে, তো এটা কেটে যাবে, দেখতেই পাচ্ছ। এখান থেকে কি আসবে? একই রকম ভাবে আমি এখানে লিখতে পারি মাইনাস ডেল্টা ni লগ অফ ni, তারপরে টার্মটা হবে মাইনাস ni কে কনস্ট্যান্ট রাখলাম, এটা হবে 1 ওভার ni ডেল্টা ni, তাহলে উপরে হবে ডেল্টা ni, নিচে হবে ni। এটার ডেরিভেটিভ যখন নেবো কি হবে? জিরো হয়ে যাবে। এটা তো আমার হাতে নেই, এখানে একটা আই মিসিং হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ অল এভরিথিং। তাহলে এখানে এটা কেটে গেল, এখানে এই ফ্যাক্টরটা কেটে গেল, তাহলে এখানে আসছে প্লাস ডেল্টা ni, এখানে আসছে মাইনাস ডেল্টা ni, তাহলে পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি কেটে গেল, তাই না? ইয়েস আর নো? এখানে প্লাস লিখেছি কেন? পুরোটা অ্যাকচুয়ালি একটা ভুল হয়েছে, এইখানে বোধহয় জিনিসটা হবে এটা মাইনাস ছিল, না এটা তো চলে গেছে, না স্যার, ঠিক ঠিকই আছে, ফার্স্ট টার্ম থেকে এসছে। এটাও মাইনাস ঠিকই আছে। এনিওয়ে, তাহলে এটা আর এটা পুরোটাই কেটে গেল। ঠিক আছে, এই টার্মটাও নেই, এই টার্মটাও নেই, আছে কে? এটা আর এটা। তো হোয়াট ইজ দিস? ডেল্টা ni ইনটু, এখান থেকে হচ্ছে দিস মাইনাস দিস, তার মানে তুমি লিখতে পারো লগ অফ এই জিনিসটা ডিভাইডেড বাই এটা, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা ডিভাইডেড বাই 1 প্লাস জিআই বাই ni। তাহলে সেটাকে লিখতে পারো কি এইটা বাই এইটা, হুইচ ইজ 1 প্লাস gi over n. So that is what possibly is written over there. There's a sum over I delta ni into log of 1 plus gi over n. এখানটা এটা দুটোর মধ্যে কোনো এইখানে শেষ হচ্ছে। Okay, what about the other one? ক্যালকুলেশনে কি তফাৎ হবে? অন্যগুলো বলতে পারবে সবাই? সেকেন্ড ডেল্টা অফ, ফর এক্সাম্পল, অন্য একটা কালার চলে এসেছে, আসুক, ক্ষতি নেই। ডেল্টা অফ সাপোজ লগ অফ, এই এখানে কোথাও তো বোসাইন সেন যেটা লেখা নেই, তাহলে এখানে লেখা উচিত ছিল। এটা হচ্ছে বি এর জন্য করছে, তাই তো? যেখানে বি আছে, এখানে হচ্ছে লগ অফ ডব্লিউ এফ ডি যদি করি, এটা তার মানে ন্যাচারালি হবে আমার সাম ওভার আই ডেল্টা অফ ফার্মিয়ানের জন্য এই কালারটা,
log of WFDI. সো এই একই জিনিস তোমায় ফরমিয়ানের জন্য করতে হবে, তাই তো? ফরমিয়ানের জন্য করতে পারবে? হ্যাঁ ওর স্যার। উত্তরটা একটু বলো দেখি। তাহলে ফরমিয়ানের জন্য যখন করব ডেল্টা অফ লগ WFD, সেটা কি হবে? FD এর জন্য নিউমারেটরে কি ছিল? NI ফ্যাক্টোরিয়াল, তাই তো? জিআই ফ্যাক্টরিয়াল। জিআই স্যার। ফ্যাক্টোরিয়াল মানে ওখানে এইরকম একটা জিনিস আসবে, এই অংশটা যেটা এসছে স্যার জিআই ফ্যাক্টরিয়াল থাকবে। কি পারবে? ডেল্টা NI ইন্টু লগ NI। স্যার জিআই ছিল। ওপরে GI ছিল, ওপরে GI ছিল মানে সেটা তো 0 দেবে সিম্পলি। হ্যাঁ, আলটিমেটলি এইখানে। 0 হবে। So everything comes from the denominator, তাই তো? তাহলে ওই NI ফ্যাক্টোরিয়ালটা তোমায় দেবে হচ্ছে এখানে, এটার আগে একটা মাইনাস লিখতে হবে, তাই তো? যেহেতু ডিনোমিনেটর থেকে আসছে, ডিনোমিনেটর থেকে এখানে যা এসেছিল এখানেও তাই আসবে। ডেল্টা NI। আর অন্য টার্মটা কি হবে? দুটো স্টেপে করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। ডেল্টা না হয় বাদ রাখলাম, বোঝা যাচ্ছে। ডেল্টাকে বাদ রেখে যখন ডেরিভেটিভ নেব এখানে একটা আসবে মাইনাস NI লগ NI মাইনাস NI, এটা সরি মাইনাসটা হবে প্লাস, তারপরে এটা কি অন্যটা কি আছে? GI মাইনাস NI, তাই তো? তাহলে GI মাইনাস NI ইন্টু লগ অফ GI মাইনাস NI মাইনাস হচ্ছে প্লাস GI মাইনাস NI। এই কেন লিখলাম এটা? এই টার্মটা নেই সেটা দেখানোর জন্য, ঠিক আছে? আর এটা যখন ডেরিভেটিভ নেবে এর কোনো ভূমিকা নেই। So this term and this term only matters. Now we can write এটা হচ্ছে মাইনাস ডেল্টা NI, আর এটা যখন ডেরিভেটিভ নেব এটা কনস্ট্যান্ট রেখে তখন হচ্ছে NI, আর এখানে NI হলে ওটা বেসিক্যালি এই তাড়াহুড়ো করতে গেলে এই মুশকিল হয়। না স্যার, এখানে ঠিক আছে, আরেকটা টার্ম হয় মাইনাস ডেল্টা এনআই এলএন এনআই। এটা তো লিখতে হবে, এর সঙ্গে লগ NI-টাকে তো রাখতে হবে। হ্যাঁ, মানে আর তারপরে টার্মটা আরেকটা যেটা হবে মাইনাস ডেল্টা এনআই। হ্যাঁ সেটা হচ্ছে ডেল্টা NI। NI ইন্টু ডেরিভেটিভ নেওয়া মানে ওখানে একটা 1/NI আসবে, সেই 1/NI-টা NI এর সঙ্গে কেটে যাবে আর ডেল্টা NI-টা পড়ে থাকবে। এটা হলো উপর থেকে আসবে, আর নিচ থেকে আসবে এটা যখন ডেরিভেটিভ নেবে তখন এটা এখান থেকে আসবে হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস ডেল্টা NI ইন্টু লগ অফ, এটা কি প্লাস হবে? প্রথমটা স্যার মাইনাস হবে না? কোনটা? এটা তারপরের টার্মটা মাইনাস হবে না? কেন বলো তো মাইনাস হবে? এটা বলছো? GI না, এটা মাইনাস প্রথমের ভ্যারিয়েশন। নিচে ছিল, ডিনোমিনেটরে ছিল, তো দ্যাটস হোয়াই দিস মাইনাস সাইন। এই মাইনাস সাইনটার কথা বলছো? না স্যার, আমি প্রথমে যে মাইনাস এনআই এলএন এনআই এটার যখন ডেল্টা মানে ভ্যারিয়েশনটা নেব তখন তো মাইনাস ডেল্টা এনআই এলএন এনআই, আরেকটা হবে তো মাইনাস ডেল্টা এনআই। ও এইটার জন্য না, এটার তো কোনো হ্যাঁ, ভূমিকা হ্যাঁ। নেই, রাইট? This one will be minus, কারণ এটা তো জাস্ট এই সিম্বলটা, এর আগের বারেও গন্ডগোল করছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, তাহলে এটা হয়ে গেল। আর পরেরটায় আসবে কি না, দিস পোর্শন ইজ কনস্ট্যান্ট, তো এগেইন মাইনাস, এটা তাহলে প্লাস হবে না, এটাও মাইনাস হবে। না না সরি, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। দিস ওয়ান উইল বি GI মাইনাস NI, এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তারপরে এটার ডেরিভেটিভ যখন নেব তখন অ্যাকচুয়ালি তলায় আসবে GI মাইনাস NI, কিন্তু উপরে আসবে মাইনাস ডেল্টা NI, তাই তো? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। তাহলে আবার এই মাইনাস প্লাস হয়ে গেল, আর এটা কেটে গেল, তাহলে দিস ডেল্টা এন আই অ্যান্ড দিস ডেল্টা এন আই অ্যাকচুয়ালি গোজ অ্যাওয়ে। আবার এই দুটো টার্মই শুধু পড়ে থাকছে। ওকে, তাহলে ওই দুটো টার্মকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে ডেল্টা এন আই যদি আমি কমন নিই এই দুটো টার্ম থেকে, এইটা আর এটার মধ্যে থেকে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, সো এগেন আই উইল হ্যাভ লগ অফ দিস ওভার দিস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মানে স্যার জিআই ওভার এনআই মাইনাস এর ভেতরে। তাহলে এটা আসছে, ঠিক এলো না? ঠিকই এলো, আচ্ছা ঠিকই তো আছে মানে। হ্যাঁ ঠিকই আছে, জিআই ওভার এনআই, আর এইটা শুধু -1 হচ্ছে। তো আগের বারে ছিল জিআই ওভার এনআই +1, এবার এলো জিআই মাইনাস এনআই -1। তো সাম ওভার আই ডেল্টা এনআই, এটা হলো লগ অফ জিআই ওভার এনআই -1। ওকে, সিমিলারলি তুমি যদি এটা ডেল্টা অফ লগ WMB করো, the answer will be sum over I delta ni log of GI over ni. I hope বাকিটা এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে আর কি, যেভাবে এগুলো করা হলো। ওকে, হ্যাঁ স্যার। তাহলে ওই ভেরিয়েশন অফ ডিস্ট্রিবিউশন করার জন্য ডেল্টা অফ দিস নাম্বারস, হাউ দিস নাম্বারস চেঞ্জেস, সেইটা আমি ডেল্টা এনআই এর টার্মসে লিখে ফেলতে পেরেছি, এবং সেটা সিম্পল অ্যালজেব্রা আর কি, এভরিবডি ক্যান ডু ইট। এটা এমন কিছু শক্ত কাজ না, জাস্ট এটা টাইম কনজিউম করে নিল আমাদের, এছাড়া এটা খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। নেক্সট দের ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এইবারে আমি এটা চাই কোনটা না, যে কোনটা মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন। সো এইটাকে দিস ইকুয়াল 0 লিখে দেবো কি, ডেল্টা অফ দিস ইজ ইট 0, ডেল্টা মোস্ট প্রবাবল কখন হবে, এটাকে আমি 0 লিখবো কি সরাসরি? ইয়েস অর নো? at ni equal to ni star 0 হচ্ছে। হ্যাঁ, at ni equals ni star this equals 0 কি স্ট্রেট হবে? this equals 0 লিখতে পারি যদি এই জিনিসটা ni, এই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি ইকুয়ালস ni স্টার হয়? উত্তর হচ্ছে নো, ইট ইজ নট। এখানে ডিস্ট্রিবিউশন, এখানে তো সরাসরি ni লিখলেই হতে পারে, এটা উত্তর হচ্ছে এটা নয়। কেন? তার কারণ হচ্ছে দিস এনআইস, এই ক্ষেত্রে সিম্পলি তুমি লেখো ni ইকুয়ালস ni স্টার, এটা কিন্তু 0 নয়। তার কারণ এটা যদি 0 হতো তাহলে বোঝাচ্ছে কি না, অল দিস এনআইস আর অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আর দে ইন্ডিপেন্ডেন্ট? Are they independent? Suppose you have a function of f, x and y. তুমি x, y এর যে ভ্যালুতে এটা ম্যাক্সিমাম, সেটাকে সবসময় লিখতে পারো যে del f del x dx plus del f del y dy, ঠিক আছে? এবারে x আর y যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, you can always say it is 0. কিন্তু x আর y যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে কি এটা কখন ম্যাক্সিমাম হবে? তাদেরকে এটাকে 0 বলা যায় নাকি? x আর y এর মধ্যে তো একটা রিলেশন আছে। না স্যার, রিলেশন আছে একটা। তাহলে del f del x এটা ইকুয়াল 0, মানে তুমি বলতে পারো যে এইটা যখন 0,
যদি ডিএফ ইকুয়াল 0, এটা মানে যদি হয় ম্যাক্সিমাম কখন হচ্ছে না, যখন এইটা 0। তার এটা 0 হওয়ার ক্রাইটেরিয়া কি? যদি এইটা এবং এটা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দিস ইকুয়াল 0 অ্যান্ড দিস ইকুয়াল 0। ডিএক্স এবং ডিওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই দুটো কন্ডিশন পাবে। আর যদি তুমি এরকম বলো যে না আমার কি যেন হয়েছে, এই এক্স এবং ওয়াই ইন্ডিপেন্ডেন্ট নয়, তাহলে কি এই দুটো ইন্ডিভিজুয়ালি 0 হবে? উত্তর হচ্ছে সেটা হবে না, কারণ এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট নয়। তখন কি করতে হয়? কেন ইন্ডিপেন্ডেন্ট নয় আমাদের এখানে এনআই গুলো? বিকজ দেয়ার আর রিলেশনস, যে এটা মুছে দিয়ে এখানটা স্যার an equals ni plus মানে sum over all এই ni। দুটো কনস্ট্রেন্ট আছে, যে কারণে আমি আগে বলেছিলাম যে আমার এই দুটো কনস্ট্রেন্ট আছে, যে সাম ওভার আই ডেল্টা এনআই মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে n1 n2 n3 এগুলো সব ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করছে না। তুমি এই যতগুলো এনআই আছে তার মধ্যে এই দুটো কনস্ট্রেন্ট লাগিয়ে দুটোকে এলিমিনেট করে দিতে পারো। সেখানে যদি 5টা ডিফারেন্ট স্টেট থেকে থাকে তাহলে 5টা ডিফারেন্ট এনআই, তার মধ্যে এই দুটোকে লাগিয়ে তুমি দুটোকে ইন ফেভার অফ আদার 3 রিপ্লেস করে দিতে পারো। সো দেয়ার আর অনলি 3 independent variables. ঠিক আছে? So all these delta ni's are not identical. So this needs to be maximized or extremized with these two constants. And the way to do it basically Lagrange multiplier use করে এটাকে করা হয়। ঠিক আছে? তাহলে দুটো তোমার Lagrange's multiplier লাগবে, তার কারণ দুটো কনস্ট্যান্ট আছে। তো বেসিক্যালি ইউ রাইট sum over I delta ni, তারপরে এই দুটোকে একসঙ্গে আমি একটা বোধহয় ফর্মুলা লিখেছি এ ঢুকিয়ে, এই সব কটাকে অ্যাকচুয়ালি একসঙ্গে করে এরকম একটা বোধহয় ফর্মুলা লিখেছি, যে log of gi over ni মাইনাস এ লিখেছি। ঠিক আছে? তাহলে সেটা আগে বলে নাও তো, এটা কি এখানে এ ইকুয়াল 0 হলে সেটা হচ্ছে নিশ্চয়ই এমবি স্ট্যাটিস্টিক্স এর জন্য। ম্যাক্সওয়েল বোলজম্যানের ক্ষেত্রে এ ইকুয়াল 0 এখানটা নেই। এটা যদি -1 কোথায় ছিল? ফার্মি ডিরাকের জন্য। তাহলে ফার্মি ডিরাকের জন্য এটা কি হবে? +1। ফার্মি ডিরাকের জন্য আগে থেকে এটা -1 ছিল, তাহলে এ কে +1 হতে হবে। আর এ ইকুয়ালস -1 নিলে তখন ওটা এফ বি হয়ে যায়, কি জানো, বি হয়ে যায়, বি। ওকে? তাহলে এই তিনটাকে একসঙ্গে একটা সিঙ্গেল ফর্মুলায় তুমি লিখে ফেলতে পারো। সো দিস ইকুয়াল 0 শুধু নয়, এর সঙ্গে তোমার যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ইনক্লুড ডেল্টা এনআই সাম আলফা, একটা ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার আলফা, ইনটু ডেল্টা এনআই, সেটা তাহলে বাইরে আছে। আর একটা হচ্ছে মাইনাস বিটা, ডেল্টা এনআই বাইরে গেছে মানে এপসাইলন আইটা পড়ে আছে। ঠিক আছে? ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার দিয়ে এইগুলোকে তুমি ঢোকালে, ঢুকিয়ে এইবারে তুমি বলতে পারো যে দিস ইকুয়ালস 0 when ni equals ni star. Okay, this is very important thing. Under these two constraints, you are taking this variation of distribution. And just this equals 0 is not the thing. It is 0 hobe na. Karon some of the ni's are actually connected with each other. সেটাকে আমরা কি করতে পারি না, আমি দুটো Lagrange's undetermined multiplier আলফা এবং বিটা টার্মসে ঢোকাতে পারি। এগুলো আমার আনডিটারমিন্ড। আমি বললাম কি না, এখন as if I can think of
that all these ni's are independent. তাহলে তোমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইখানে যেগুলো রয়েছে এই এনআই গুলো, এগুলো কি সব ইন্ডিপেন্ডেন্ট? যদি তুমি এইভাবে লেখো যে ডেল্টা এনআই তারপরে তার একটা কোএফিসিয়েন্ট করলাম করে এটা ইকুয়াল 0, ঠিক আছে, তাহলে অল দিস এনআইস ইউ ক্যান সে যে ওকে এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অ্যাজ ইফ মানে ইউ ক্যান অ্যাজিউম যে দে আর ইন্ডিপেন্ডেন্ট বাই ইন্ট্রোডিউসিং টু Lagrange's multiplier. কিন্তু তার আগে যখন এইটা ছিল, শুধু এইটা যখন রাখছিলে তখন কিন্তু তুমি বলতে পারো না যে দে আর অল ইন্ডিপেন্ডেন্ট। সো Lagrange's multiplier ঢুকিয়ে দুটো একাধিক কনস্ট্যান্ট যদি থাকে তাহলে কিভাবে সেটাকে ম্যাক্সিমাইজ করা হয় সেইটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন। সেটা যদি তুমি জানো দেন ইট ইজ ফাইন, দিস স্টেপ ইজ কোয়াইট নর্মাল টু ইউ। সেটা যদি না জানো তাহলে কিন্তু এই স্টেপটা বোঝার দায়িত্ব তোমার রয়ে গেল, কারণ এখন অনেকক্ষণ বকর বকর হয়ে গেছে, আমি আর সেটা এখানে এক্সপ্লেন করতে চাইছি না। ওকে, হ্যাঁ স্যার। তো সেই দুটো Lagrange's মাল্টিপ্লায়ার যেটা তোমার ফার্স্ট ইয়ার থেকে দেখছো আর কি, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন যখন প্রথম করেছিল তখনই Lagrange's আনডিটারমিন্ড মাল্টিপ্লায়ার শুনেছিলে। আর কোথায় কোথায় শুনেছো আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু সেইটা যদি বুঝে থাকো দেন under these two constants delta ni should also satisfy these two constants. তুমি যদি এটাকে ম্যাক্সিমাইজ করতে চাও, the way is basically you do this putting two arbitrary multiplier মানে Lagrange's undetermined multiplier, then you can pretend that all these ni's are actually independent. So এটা equals 0 হওয়া মানে each and every coefficient of delta ni এরা independent বলে তুমি ক্লেম করছো, তাহলে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি 0 হবে। So that gives you log of gi over ni, এই ni টাকে তুমি ni স্টার বলছো কারণ এটা বসিয়ে দিয়েছো, minus a equals alpha plus beta epsilon i. Clear? So এখানে লেখা যেতে পারে this implies further that এখানে যদি এক্সপোনেনশিয়ালটা এর ঘাড়ের উপর চাপিয়ে দাও তাহলে তুমি লিখতে পারো ni star over gi, আমি উল্টে লিখছি, ni star over gi equals কি হবে, প্রথমে e টু দি পাওয়ার এইটা নেবে, তাই তো, তারপরে মাইনাস এটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস এ হয়ে যাবে, তারপরে আবার এটাকে উল্টেছো মানে সেটা ডিনোমিনেটরে চলে আসবে, 1 ওভার হয়ে যাবে। তো 1 ওভার e টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসাইলন i মাইনাস এটা ওদিকে গেলে প্লাস এ হবে। This is it. This is the most probable distribution. If you have some energy levels epsilon I where you want to put where there are gi number of degenerate states all having energy this, and if you want to put ni number of particles, they could be whatever type, depending on that this number is just changing, otherwise this ni star total most probable number of particles that can be put in this energy level is given by ni star over gi. So all out of these gi possible states having energy epsilon I, ni কতগুলো তার মধ্যে occupied, ni star over gi এই যে ফ্র্যাকশনটা সেটা হচ্ছে occupied এবং সেই ফ্র্যাকশনটা is given by this energy, it is connected with this. And what are these alpha and beta? The তার উত্তর হচ্ছে you can show that this alpha is actually mu over kt, okay, with a negative sign, minus mu over kt, and this beta is actually আমরা যে বিটাটা পেয়েছিলাম
স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটা ডিফাইন করা হয়েছিল সেইটা 1/kt. ওকে, দিস ক্যান বি শোন। এই যে নাম্বারটা পেলাম সেখানে আলফা বিটা যে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমিন্ড মাল্টিপ্লায়ার গুলো সেগুলো কি হবে না তার ভ্যালুগুলো এইটা হয়। দিস ক্যান বি শোন। ওকে, এবং নাম্বার অফ পার্টিকলস অকুপাইং আউট অফ দিস মেনি স্টেটস কি আছে না এই যে ফ্র্যাকশনটা সেটাকে অনেক সময় অকুপেশন নাম্বার বলা হয়। অথবা মোস্ট প্রবাবল, এখানে আমরা মোস্ট প্রবাবল নাম্বার অফ মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন বলেছি, সেটা কিভাবে পাওয়া যাবে না ni over gi, আউট অফ দিস gi হাউ মেনি স্টেটস আর অকুপাইড, এই ফ্র্যাকশনটা কি হয় না এটা, সেই সেন্সে এটাকে অকুপেশন নাম্বারও বলা যেতে পারে। বুঝতে পারছো যে দিস ni নাম্বার মাস্ট বি less than this for fermions, কারণ ফার্মিয়নের জন্য কি হবে, ফার্মিয়নের জন্য তো দেখতেই পাচ্ছ এটা 1 প্লাস সামথিং, তাই না, তার ডিনোমিনেটরটা 1 এর থেকে বড়, সো ইট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। আর আরো মজা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে a ইকুয়ালস যদি 0 হয়ে যায়, দিস ni স্টার ওভার gi সেটা বেসিক্যালি সিম্পলি বোল্টম্যান ফ্যাক্টরের সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, e টু দি পাওয়ার আলফা ইজ জাস্ট কনস্ট্যান্ট, এটা 0, তাহলে উপরে হয়ে গেল e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i ইনটু সাম কনস্ট্যান্ট e টু দি আলফা, যেটা সেটা তো কনস্ট্যান্ট, তাই না? So this ni star over gi for Maxwell-Boltzmann distribution is simply দেখতে পাচ্ছ তুমি Boltzmann factor এর সঙ্গে proportional occupation নাম্বারটা। So this factor, not factor, denominator এই যে টার্মটা এসছে +1 হচ্ছে fermion-এর জন্য, boson-এর জন্য এটা হচ্ছে -1, that makes all the difference if the particles are quantum mechanical. ঠিক আছে, বোসনস আর ফার্মিয়ন, বোসনস আর ফার্মিয়ন না হলে ওই টার্মটা জাস্ট সিম্পলি 0 হয়ে যায়। অর্থাৎ পার্টিকেলগুলো যদি সাফিসিয়েন্টলি সেপারেটেড থাকে, এরকম একটা সিস্টেম থাকে, ওই যে টার্মটা সেই টার্মটা স্লোলি 0 হয়ে যায় এবং ইউ গেট ব্যাক ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন। ওকে, এর থেকে বেশি কিছু আর বলা গেল না, এর থেকে ফার্দার তাহলে তোমাদের আসলে বইটা পড়তে হবে। এবারে পাত্রিয়ার বইটা যদি তোমরা একটু পড়ো, এই জায়গাটা যেখানে ডিসকাস করা আছে, আই হোপ ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট, মানে কিন্তু ওটা বোঝার জন্য তোমাদের এই ডিসকাশনটা একটু জরুরি ছিল বলে আমার মনে হয়, সেই জন্য এই ডিসকাশনটা করলাম। এরপরে এইগুলোর অ্যাপ্লিকেশন ইত্যাদি সেগুলো সব নেক্সট সেমিস্টারে তোমাদের হবে। ওকে, সো উই উড লাইক টু এন্ড আওয়ার ডিসকাশন রিগার্ডিং দিস অ্যাট লিস্ট জাস্ট ওভার হিয়ার। এবারে যদি তোমাদের 5-7 মিনিটে কিছু পরীক্ষা সংক্রান্ত বক্তব্য থাকে জিজ্ঞেস করতে পারো। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তাহলে এই অবধি যা যা পড়া হয়েছে তার যে কোনো একটা জায়গা থেকে কোশ্চেন আসবে, তাহলে তুমি তোমার যে নোটটা দিয়েছি আমি তার ওই 15-16 পাতা না কত 18 পাতা অবধি যেখানে গিয়ে এখানে এই ডিসকাশনটা শেষ হলো তত অবধি তোমার সিলেবাস, ওইখানে যতটুকু আছে সেটা পড়লেই তোমার মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, শুধু টাইপো এরার্স যা আছে সেগুলোকে তোমাকে একটু রেকটিফাই করে নিতে হবে পাত্রিয়ার বইটা দেখে। ক্লিয়ার? তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স গন। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কিছু বক্তব্য আছে, কতটা কি থাকবে না থাকবে? আমাদের রেডিয়াল পার্টের আগে পর্যন্ত হয়েছে, রেডিয়াল পার্টের আগে পর্যন্ত হয়েছে, কিন্তু রেডিয়াল পার্টের ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম, তাই তো? রেডিয়াল পার্টটা সলভ হয়নি, ইকুয়েশনে ডিরাইভ করে ফেলেছি। আচ্ছা, রেডিয়াল পার্টের ইকুয়েশনটা যে অ্যাকচুয়ালি দেখা যায় ওই ইউ ওভার আর যদি তুমি একটা করে নাও ক্যাপিটাল আরটাকে, মানে আর ডিপেন্ডেন্ট ফাংশনটাকে, তাহলে এটা 1 ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশনের মতো হয়ে যায় উইথ পোটেনশিয়াল বিং চেঞ্জ। পোটেনশিয়ালটা ওই জাস্ট সিম্পলি 1 ওভার আর এর বদলে একটা 1 ওভার আর স্কোয়ার পোটেনশিয়ালও থাকে, সেন্ট্রিফিউগাল বেরিয়ার। এইটা বলেছিলাম, মনে হচ্ছে এটা বলেছিলাম। বলিনি, ওকে ঠিক আছে, যদি বলেছি কি বলিনি এই মুহূর্তে যদি ভুলে যাও, তাহলে বক্তব্য হচ্ছে যে তোমার এনসেম পরীক্ষার জন্য আমরা ওই যতদূর অবধি আলোচনা করেছি, যদি ধরে নি রেডিয়াল পার্টটা আমাদের বিন্দু বিসর্গ হয়নি, শুধু জাস্ট ওই সেপারেশন অফ ভেরিয়েবল ওই অংশটা করে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে রেডিয়াল পার্টটা তোমার পরীক্ষায় থাকছে না,
কিন্তু খেয়াল রাখবে আমি কিন্তু রেডিয়াল ওয়েভ ফাংশন একটা হাইড্রোজেন অ্যাটমের অমুক, তার জন্য তার তমুকটা ক্যালকুলেট করো, একটা এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করো, সেটা দিতেই পারি, সেটা তো এক্সপেকটেশন ভ্যালুর ক্যালকুলেশন, বুঝতে পারলে? তাতে কিন্তু ঘাবড়ে যেও না, ভেবো না যেটা আমার সিলেবাসের বাইরে এলো, কারণ তোমার একটা ওয়েভ ফাংশন দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে কোনো একটা এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে, সেটার এক্সপেকটেশন ভ্যালুর ডেফিনিশন জানলেই সেটা ক্যালকুলেট করা সম্ভব। ঠিক আছে? তো বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সে তোমার শুরু হচ্ছে পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, যা যা আছে সেগুলো ভালো করে পড়বে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যতদূর হয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম পোর্শনটা পুরোটা যে ডিসকাশন হয়েছে সেটা শুধু মানে রেডিয়াল পার্টের অ্যালজেব্রাটা করা হয়নি, যাতে এনার্জিটা ফার্দার কোয়ান্টাইজড হয়ে গেল, এবং এল এর ভ্যালুগুলো 0 থেকে শুরু করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার -1, এই যে রেস্ট্রিকশনটা, সেই রেস্ট্রিকশনটা আমরা পাইনি, তাছাড়া বাকি সব হয়েছে। তাহলে সেখান থেকে প্রশ্ন আসবে, বুঝতেই পারছো। এবং হারমোনিক অসিলেটর প্রবলেম, সেটা কমপ্লিটলি আলোচনা হয়েছে, তাহলে সেখান থেকে প্রবলেম আসবে। পস্টুলেটস হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে যতটা হয়েছে, আর স্ট্যাটিস্টিক্যাল হারমোনিক অসিলেটরে পুরোটা। ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, তাহলে উইথ দিস মাচ ডিসকাশন উই ক্যান স্টপ।